আজকে আমরা রসায়ন এবং শক্তি অধ্যায়ের লেকচার 4 স্টার্ট করব। তো প্রথম টপিকসটা তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার কি জিনিস? তড়িৎদ্বার একটা ধাতব দণ্ড। আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পড়ব একটু পরে, তখন দেখব তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্যে যে পদার্থ আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে দুইটা এরকম ধাতব দণ্ড প্রবেশ করানো হবে। যে দুইটা ধাতব দণ্ডের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। এই যে দুইটা ধাতব দণ্ড যাদের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্যের ভিতরে বিদ্যুৎ পাঠানো হবে, বাইরের উৎস থেকে অর্থাৎ বাইরের ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠানো হবে, সেই দুইটা ধাতব দণ্ডকে আমরা বলবো তড়িৎদ্বার। এখন তড়িৎদ্বারকে ইংরেজিতে বলে ইলেকট্রোড। তড়িৎদ্বারের ইংরেজি ইলেকট্রোড। এখন দেখো, তড়িৎদ্বার দুই প্রকারের। একটাকে আমরা বলবো অ্যানোড, আর একটাকে বলবো ক্যাথোড। এখন অ্যানোড কি আর ক্যাথোড কি? আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যানোড এবং ক্যাথোডের চিহ্ন। দেখো, অ্যানোড এবং ক্যাথোডের চিহ্ন আমরা দেখছিলাম তড়িৎ বিশ্লেষণ কোষে একরকম, আবার গিয়ে তড়িৎ গ্যালভানিক কোষে একরকম। কিন্তু অ্যানোড ক্যাথোডের চিহ্ন যেরকমই হোক না কেন, প্লাস মাইনাস যেটাই হোক না কেন, দুই ধরনের কোষে দুই রকম হয়। কিন্তু অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে একটা কথা দুই ক্ষেত্রেই কমন, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ হোক, যে কোনো তড়িৎ রাসায়নিক কোষ হোক না কেন, অ্যানোডের মধ্যে সবসময় কি বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া ঘটবে। অর্থাৎ অ্যানোড ওই দণ্ড যেই দণ্ডের মধ্যে জারণ বিক্রিয়া ঘটবে। জারণ বিক্রিয়া মানে কি? যেখানে কি ইলেকট্রন ত্যাগ হবে। আর ক্যাথোড ওই দণ্ডটা যেই দণ্ডে বা যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাদের চিহ্ন যেরকমই হোক না কেন, প্লাস মাইনাস এটা ডাজ নট ম্যাটার। আমাদের দেখতে হবে যে তড়িৎদ্বারে জারণ ঘটবে সেটাকে আমরা বলবো অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ ঘটবে সেটাকে আমরা বলবো কি? ক্যাথোড। সেটা যে কোনো ধরনের কোষ হোক, সেটা তড়িৎ বিশ্লেষণ কোষ হোক, সেটা গ্যালভানিক কোষ, যে কোনো ধরনের কোষেই অ্যানোডে সবসময় জারণ ঘটবে আর ক্যাথোডে সবসময় বিজারণ ঘটবে। আচ্ছা, এবার আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া প্রথম যেটা আমরা দেখব সেটা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখো, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি তড়িৎ বিশ্লেষণের। পরীক্ষায় যেই তড়িৎ বিশ্লেষণই আসুক না কেন, মানে যার তড়িৎ বিশ্লেষণই করতে বলুক না কেন, আমরা এরকম একটা চিত্র আঁকাবো। দেখো, চিত্রের মধ্যে কি নেওয়া আছে? একটা পাত্র নেওয়া আছে। এই পাত্রটা সাধারণত কাচের পাত্র বা ধরো চীনামাটির পাত্র হবে আর কি। এটা কোনো ধাতুর পাত্র হওয়া যাবে না। কোনো ধাতুর পাত্র হলে কিন্তু তার ভিতরেও ইলেকট্রন বা কারেন্ট চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা হবে একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের একটা পাত্র। আচ্ছা, তারপরে এটার ভিতরে তুমি যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিবা, অর্থাৎ যার তড়িৎ বিশ্লেষণ করবা সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা তার ভিতরে নিবা। যেমন আমরা এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড নিব। যেহেতু আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছি, তাহলে এটার পাত্রের ভিতরে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিব। তো গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়ার পরে কি করব? এই দুইটা দণ্ড অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড প্রবেশ করাবো। অ্যানোড এবং ক্যাথোড প্রবেশ করানোর পর এর বাইরে থেকে অ্যানোড এবং ক্যাথোডের সাথে সংযোগ করাবো ব্যাটারি বা তড়িৎ একটা উৎসের সংযোগ দেব। তো দেখো, ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যেই দণ্ডটা কানেক্টেড থাকবে সেটার নাম অ্যানোড। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে পজিটিভ দণ্ডের সাথে, পজিটিভ প্রান্তের সাথে যেই দণ্ডটা থাকবে কানেক্টেড সেটাকে বলা হবে কি? অ্যানোড। আর নেগেটিভ প্রান্তের সাথে যেই দণ্ডটা কানেক্টেড থাকবে সেটার নাম ক্যাথোড। আচ্ছা, এখন অ্যানোড এবং ক্যাথোড এইটা কিসের তৈরি হবে? এটা কিন্তু অবশ্যই ধাতুর তৈরি হওয়া লাগবে। কারণ কি? কারণ অ্যানোড ক্যাথোড যদি বিদ্যুৎই পরিবহন না করতে পারে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণ তুমি করতেছো সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ হবে না, অর্থাৎ তার ভিতরে কিন্তু বিদ্যুৎই প্রবাহিত হবে না। অবশ্যই অ্যানোড ক্যাথোড একটা ধাতুর তৈরি হওয়া লাগবে। এখন ধাতুটা আবার কি ধরনের ধাতু? ধাতুটা হতে হবে একটা নিষ্ক্রিয় টাইপের ধাতু। যেমন ধরো, সক্রিয়তা সিরিজের যে নিচের দিকের যে মৌলগুলো আছে, অর্থাৎ প্লাটিনাম বা গোল্ড, এই রকম ধাতুর তৈরি হওয়া লাগবে, যেই ধাতুরা নিজেরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আর ধাতুরাই যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে, তাহলে তো এর তড়িৎ বিশ্লেষণ আর হবে না।
অর্থাৎ তুমি এমন একটা ধাতুর দণ্ড নিলা যেই ধাতু নিজেই বিক্রিয়া করে ফেলবে। এখন ধাতু যদি নিজেই বিক্রিয়া করে ফেলে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তার তো আর বিক্রিয়াই হবে না। এর জন্য আমরা একটা নিষ্ক্রিয় টাইপের ধাতু নিব, নিষ্ক্রিয় টাইপের ধাতুর তৈরি দণ্ড নিব। যেমন এখানে আমি প্লাটিনাম ব্যবহার করছি, তুমি চাইলে প্লাটিনামের জায়গায় অন্য একটা নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করতে পারো, বা গ্রাফাইট ব্যবহার করতে পারো। গ্রাফাইটও কিন্তু বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, তাহলে অ্যানোডের চেনার উপায় হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে যেটা থাকবে সেটা অ্যানোড, নেগেটিভ টার্মিনালের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি ক্যাথোড। এখন দেখো বিক্রিয়াটা কিভাবে হয়, অর্থাৎ বিশ্লেষণটা কিভাবে হয়। প্রথমে আমরা যেটা করব, যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাবো সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে প্রাথমিকভাবে এইভাবে বিয়োজিত করে দেখাবো। যেমন সোডিয়াম ক্লোরাইড আমরা নিছি, সোডিয়াম ক্লোরাইড কি অবস্থায় নিছি, গলিত অবস্থায়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা আমরা লিকুইড অবস্থায় দেখাচ্ছি। তো সোডিয়াম ক্লোরাইডকে যখন লিকুইড অবস্থায় নেওয়া হবে তখন তার পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এখন এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন দ্রবণে কিন্তু বা তরল সোডিয়াম ক্লোরাইডের ভিতরে তারা কিন্তু ঘোরাফেরা করতেছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এখন যখনই তুমি বিদ্যুৎ প্রবাহিত শুরু করে দিবা বা বিদ্যুৎ প্রবাহ স্টার্ট করবা তখন কি হবে, দেখো সোডিয়াম প্লাস, সে যেহেতু প্লাস তা সে মাইনাস দণ্ডের দিকে আকৃষ্ট হবে, আর ক্লোরিন আয়ন যেটা সেটা যেহেতু মাইনাস চার্জে চার্জিত বা সে যেহেতু ঋণাত্মক আয়ন সে প্লাস দণ্ডের দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ অ্যানায়ন যেটা, ক্লোরিনকে আমরা কি বলবো অ্যানায়ন, আর সোডিয়ামকে আমরা কি বলবো ক্যাটায়ন। তো ক্লোরিন যে অ্যানায়নটা আছে সেটা কার দিকে আকৃষ্ট হবে, অ্যানোডের দিকে। ক্লোরিন মাইনাস অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে। সহজ হিসাব দেখো, নামের সাথে মিল আছে, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে আর ক্যাটায়ন এটা যাবে হচ্ছে ক্যাথোডের দিকে। নামটা কিন্তু এইভাবে আসছে, অর্থাৎ অ্যানায়ন যার কাছে যাবে তার নাম হচ্ছে অ্যানোড, আর ক্যাটায়ন যার কাছে যাবে তার নাম হচ্ছে ক্যাথোড। তো অ্যানায়ন তো নিজে নেগেটিভ, এটা তো আমরা জানি, অ্যানায়ন নিজে নেগেটিভ। তো অ্যানায়ন যেহেতু নিজে নেগেটিভ তাহলে সে কার কাছে যাবে, সে তো নিশ্চয়ই নেগেটিভের কাছে যাবে না, সে যাবে কার কাছে, পজিটিভের কাছে। তার মানে অ্যানোড যে পজিটিভ, এটা মনে রাখা খুব সহজ। আমরা কিভাবে মনে রাখবো, অ্যানায়ন নিজে নেগেটিভ, সে যার কাছে যাবে তার নাম অ্যানোড। এখন সে কার কাছে যাবে, যেই দণ্ডটা ব্যাটারির প্লাসের সাথে কানেক্টেড তার কাছে যাবে, অর্থাৎ অ্যানোড প্লাসের সাথে কানেক্টেড থাকবে। আর ক্যাটায়ন নিজে পজিটিভ, এটা আমরা জানি, তো ক্যাটায়ন যার কাছে যাবে তার নাম ক্যাথোড। তো ক্যাথোডের চিহ্ন বা চার্জটা কি হবে তাহলে, নেগেটিভ। অর্থাৎ ব্যাটারির নেগেটিভের সাথে যেটা থাকবে সেটা ক্যাথোড, পজিটিভের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানোড। এখন দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, যে অ্যানোডে কি বিক্রিয়া হয়। ক্লোরিন তো অ্যানোডের কাছে গেল, গিয়ে কি বিক্রিয়া করবে। দেখো ক্লোরিন তার কাছে কিন্তু একটা ইলেকট্রন কি আছে, বেশি আছে, মানে সে কিন্তু একটা ইলেকট্রন আগে গ্রহণ করে রাখছিল। এখন সে কি করবে, এই যে ভার, এই ভার মুক্ত হইতে চাইবে, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে রাখছিল, এটা তার জন্য ধরো একটা ভারী বিষয়, তো এখন সে এটা মুক্ত হইতে চাইবে। মানে মুক্ত হইতে চাইবে বলতে সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে স্বাভাবিক পরমাণুতে রূপান্তরিত হতে চাইবে। তাহলে ক্লোরিন মাইনাস অ্যানোডের কাছে গেল, গিয়ে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। এখন একটা ইলেকট্রন যে ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলে কি সে কি হয়ে যাবে, ক্লোরিন পরমাণু হয়ে যাবে। কিন্তু দেখো আমরা কোনো বিক্রিয়ায় কিন্তু সাধারণত মাইনাস চিহ্ন দিয়ে আমরা কোনো কিছু লিখি না, মানে বিক্রিয়ায় যে উপাদানগুলো থাকে সবগুলোকে সাধারণত প্লাস আকারে লিখি। বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মাইনাস আমরা কোথাও দেই না। বিক্রিয়ক অণুসমূহ বা উৎপাদ অণুসমূহ এদের মধ্যে সবসময় আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি। তাহলে এই যে এখানে যে মাইনাস চিহ্ন আসছে এটাকে যদি ওই পাশে পাঠাই দাও তাহলে কি হয়ে যাবে, প্লাস ই, এভাবে লেখা যাবে না। তার মানে আমরা লেখার যে কনভেনশন বা যে প্রচলনটা সেটা হচ্ছে আমরা কখনো মাইনাস দিয়ে লিখবো না। এটা লেখাও সঠিক, মানে তুমি যদি এভাবে লেখো এটা যে ভুল হয়ে যাচ্ছে তা কিন্তু না, কিন্তু কনভেনশনটা কি, প্রচলনটা কি, যে মাইনাসটা আমরা সাধারণত মাইনাস আকারে, মানে কোনো কিছুকে মাইনাস আকারে এইভাবে লিখি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে এই পাশে প্লাস আকারে লিখতে হবে। অর্থাৎ ক্লোরিন পরমাণু সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। কিন্তু আমরা তো জানি ক্লোরিন পরমাণু আকারে থাকে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা সবাই কি দ্বিপরমাণু অণু। তাহলে এদের দুইটা পরমাণু একসাথে হয়ে একটা অণু আকারে থাকবে। এখন তাহলে কি করতে হবে, দুইটা ক্লোরিনকে একসাথে করে একটা ক্লোরিন অণু তৈরি করতে হবে।
এখন আমরা চাইলে এটাকে নিচে আলাদা করে লিখতে পারি, আবার চাইলে একসাথেও লিখতে পারি। আমি প্রথমে একটু আলাদা করে দেখাচ্ছি, পরে আবার একসাথে করে দেখাবো। ক্লোরিন এভাবে একটা ক্লোরিন তো আর যায় না, এরকম অনেকগুলা ক্লোরিন তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো একটা ক্লোরিন আয়ন একটা ক্লোরিন পরমাণু তৈরি করলো, আরেকটা ক্লোরিন আয়ন আরেকটা পরমাণু তৈরি করবে, এরকম দুইটা ক্লোরিন পরমাণু মিলে তখন হয়ে যাবে একটা ক্লোরিন অণু। কিন্তু আমরা চাইলে এই জিনিসটাকে এই লাইনেই লিখতে পারি। কিভাবে? আমি যদি এইখানে 2 দিয়ে গুণ করে দিই, এইখানে নিচে 2 দিয়ে গুণ করে দিই, এইখানে সামনে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে নিচে কেন দিলাম? কারণ এই যে Cl2। আর এখানে সামনে কেন দিলাম? এখানে সামনে কেন দিলাম? কারণ এই যে যার চার্জ আছে সেটা নিচে কখনো সংখ্যা হয় না, যার চার্জ আছে তার সামনে সংখ্যা হবে। তাহলে দুইটা ক্লোরিন মাইনাস আয়ন কি করলো? দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, করে একটা ক্লোরিন অণুতে রূপান্তরিত হলো। তাহলে এই যে ক্লোরিন মাইনাস আয়ন, তার অবস্থাটা কি? লিকুইড না? তাহলে আমরা এখানে ব্র্যাকেটে এল দিয়ে দিব। আর এই যে ক্লোরিন, এটা কি? আমরা জানি ক্লোরিন গ্যাস আকারে থাকে নাকি? তাহলে এখানে Cl2 এর নিচে আমরা কি দিয়ে দিব? জি, গ্যাস। তাহলে এইটা আমার আর লেখার দরকার নাই, আমরা এইভাবে লিখবো 2 ক্লোরিন মাইনাস থেকে কি উৎপন্ন হচ্ছে? ক্লোরিন অণু, গ্যাসীয় অণু প্লাস দুইটা ইলেকট্রন। এখন দেখো এই যে দুইটা ইলেকট্রন সে মুক্ত করলো, এই দুইটা ইলেকট্রন কোথায় মুক্ত হলো? এই দুইটা ইলেকট্রন হচ্ছে এই অ্যানোডের মধ্যে মুক্ত হলো নাকি? তো এখন এই যে অ্যানোডের মধ্যে দুইটা ইলেকট্রন মুক্ত হয়, সেই দুইটা ইলেকট্রন কি করবে? দেখো ব্যাটারি প্লাসের সাথে যেহেতু কানেক্টেড, তাহলে ইলেকট্রন ব্যাটারি প্লাসের কারণে আকর্ষিত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই ইলেকট্রনটা ওই দিক দিয়ে বর্তনীর ভিতর দিয়ে, ওই ব্যাটারির ভিতর দিয়ে আইসা এই ক্যাথোডের মধ্যে জমা হবে। অর্থাৎ ক্যাথোডের মধ্যে যখন এই দুইটা ইলেকট্রন ট্রান্সফার হবে, তখন দেখো এই দুইটা ইলেকট্রনের টানে এই দিক থেকে এই যে দ্রবণের মধ্যে যে সোডিয়াম আয়ন আছে, সেই সোডিয়াম আয়ন তার কাছে যাবে, ক্যাথোডের কাছে যাবে। তা ক্যাথোডের কাছে গিয়ে সোডিয়াম কি বিক্রিয়া করবে সেটা যদি আমরা একটু দেখি। সোডিয়াম আয়ন, তার কাছে ইলেকট্রন ঘাটতি আছে, সোডিয়াম প্লাস মানে কি? তার ইলেকট্রন কম আছে, সে এটাকে ফিল আপ করার চেষ্টা করবে। তাহলে সোডিয়াম আয়ন সে কি অবস্থায় ছিল? লিকুইড অবস্থায় ছিল। এখন সে কি করবে? সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন কেন গ্রহণ করলো? কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা তুমি দেখবে, এই যে চার্জটা দেখবা খালি, তাইলেই হবে। এই যে তার উপরে, মাথার উপরে যে চার্জটা বসানো থাকবে, এই তত সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করবে। এখানে যদি আমি 2+ দিতাম তাহলে কয়টা ইলেকট্রন হইতো? এখানে 2টা। অর্থাৎ তুমি খালি চার্জটা দেখবা, এখানে যেমন তার চার্জ ছিল 1, সে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন ত্যাগ করছিল? একটা। কিন্তু 2টা ক্লোরিনের কারণে 2টা ইলেকট্রন হয়েছে। আর এইখানে সোডিয়াম আয়ন, তার চার্জ কত? +1, তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। আর আমরা তো জানি সোডিয়াম ধাতু আকারেই থাকে, সে তো আর ক্লোরিনের মতো দ্বিপরমাণু অণু গঠন করবে না। তাহলে সোডিয়ামটা সলিড হয়ে জমা হবে কার কাছে? এই ক্যাথোডের কাছে। অর্থাৎ ক্যাথোডের চারপাশে সোডিয়ামের একটা প্রলেপ সৃষ্টি হবে, সোডিয়াম ধাতুর একটা প্রলেপ সৃষ্টি হবে, বা ধাতুর একটা আস্তরণ তৈরি হবে এখানে। তাহলে সোডিয়াম আয়ন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুরূপে ওই ক্যাথোডের মধ্যে গিয়ে জমা হবে। আর ক্লোরিন গ্যাস এখান থেকে বুদবুদ আকারে উপরের দিকে উঠতে থাকবে। এখন কথা হচ্ছে, দেখো এই পাশে ইলেকট্রন ত্যাগ করছে 2টা, এখানে ইলেকট্রন গ্রহণ করছে একটা, এটা তো আর হইতে পারে না। এখানে যতগুলা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে ততগুলা ইলেকট্রনই গ্রহণ করতে হবে, তাই না? এখন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 2টা। এখন সে তো একা একটা ইলেকট্রন গ্রহণ করে, সে তো একা 2টা ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে তার কাছে কয়টা পরমাণু লাগবে? তার সোডিয়াম আয়ন কয়টা লাগবে? 2টা লাগবে। মানে আমি যদি ব্যালেন্স করতে চাই ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে, এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম এবং ক্লোরিনের। এখন আমরা এই যে অ্যানোডের এবং ক্যাথোডের যে বিক্রিয়া পাইলাম, এই দুইটা বিক্রিয়াকে যদি আমরা যোগ করে লিখি, তাহলে আমরা সামগ্রিক বিক্রিয়া পাবো, যেটাকে আমরা বলবো হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা কি সেটা আমি একটু ডান দিকে লিখতেছি, তোমরা তোমাদের জায়গা নিচে থাকলেও নিচে লিখবা। তাহলে কোষ বিক্রিয়াটা হচ্ছে এরকম। অতএব কোষ বিক্রিয়াটা হচ্ছে কি? এই যে দুইটা বিক্রিয়া অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে ঘটলো, এই দুইটা বিক্রিয়াকে জাস্ট আমরা যোগ করে দিব। যোগ করে দিলে যা হবে এটাই হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে দেখো এই দুইটা যোগ করলে আমরা বাম দিকে কি পাচ্ছি? বাম দিকে পাচ্ছি 2Na+ লিকুইড
2Cl মাইনাস লিকুইড, আর ডান দিকে আমরা পাচ্ছি কি দেখো, ক্লোরিন গ্যাস আর সোডিয়াম ধাতু, অর্থাৎ 2Na সলিড প্লাস ক্লোরিন গ্যাস, এটা হচ্ছে আমরা পাবো। এখন দেখো এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুইটাকে যদি আমরা দেখি যে এই দুইটা মিলে আসলে কি এই সোডিয়াম ক্লোরাইডই তো, এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এই দুইটা মিলে কি এই সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমি এই যে দুইজন একসাথে আছে এই দুইটার বদলে আমি এভাবে লিখতে পারি 2NaCl লিকুইড, এটার তড়িৎ বিশ্লেষণের ফলে কি পাচ্ছি 2Na সলিড প্লাস ক্লোরিন গ্যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রন কিন্তু কাটা গেছে, এই ডান পাশের ইলেকট্রন আর বাম পাশের ইলেকট্রন কিন্তু আমরা কেটে দিতে পারি, কারণ এই ইলেকট্রনটা এই পাশে আনলে মাইনাস হবে, আর মাইনাস প্লাস যোগ করলে তো কেটেই যাবে। তাহলে সোডিয়াম ক্লোরিনের যোগফল হবে বাম পাশে, আর ডান পাশে এই দুইটার যোগফল হবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা কি পাচ্ছি, অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে পাচ্ছি সোডিয়াম ধাতু। পরীক্ষা কিন্তু এমসিকিউতে এরকম প্রশ্ন আসে, একটা তড়িৎ বিশ্লেষণ দিয়ে দিবে, ধরো সোডিয়াম ক্লোরাইড না দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড বা অন্য কিছু দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই যৌগটার তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে। তাহলে তুমি কি করবা, এইভাবে ওই যেই যৌগটা দিবে তার প্লাস মাইনাস আয়ন বের করবা, প্লাস আয়নটাকে ক্যাথোডে চিন্তা করবা, মাইনাস আয়নটাকে অ্যানোডে চিন্তা করবা, তারপরে দেখবা যে অ্যানোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয়। তার সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দেখো তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। তো তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, এটা আমরা ব্যাখ্যা যদি করতে চাই, তাহলে এই যে আমরা অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা সেটা ব্যাখ্যা দিতে পারবো। দেখো তুমি সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ করতেছো, তখন অ্যানোডের মধ্যে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু একটা জারণ বিক্রিয়া। কারণ কি, আমরা জানি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে অ্যানোডে ক্লোরিন কি করলো, ইলেকট্রন ত্যাগ করলো, আর ক্যাথোডে সোডিয়াম আয়ন কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে অ্যানোডের মধ্যে যে ত্যাগটা করলো এটাকে আমরা বলি জারণ বিক্রিয়া, আর ক্যাথোডের মধ্যে যে ইলেকট্রন গ্রহণ করলো এটা হচ্ছে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে মূলত আসলে জারণ এবং বিজারণ বিক্রিয়াই সংঘটিত হয়। যেহেতু আমরা এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় জানি, এই কারণে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। অর্থাৎ এই প্রশ্নটা যদি আসে, তাহলে তুমি এই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সেটার ব্যাখ্যা দিতে পারবা। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা দিবা, দেওয়ার পরে বলে দিবা যে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডের মধ্যে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে আর ক্যাথোডের মধ্যে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সুতরাং এই বলা যায় কি তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে এই যে অ্যানোডের মধ্যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো, এই ক্লোরিন গ্যাসটা কিভাবে শনাক্ত করব? এই ক্লোরিন গ্যাস যে আসলে ক্লোরিন গ্যাসই উৎপন্ন হচ্ছে সেটা শনাক্ত করার উপায়টা কি? খুবই সহজ বিষয়। দেখো ক্লোরিন গ্যাস তুমি কিভাবে শনাক্ত করতে পারো। ক্লোরিন গ্যাস এখানে যে উৎপন্ন হয় সেটা শনাক্ত করার জন্য আমরা এইখান থেকে যে গ্যাসটা বের হবে সেটাকে কালেক্ট করে সেই টেস্ট টিউবের মধ্যে যদি আমরা ভিজা নীল লিটমাস পেপার প্রবেশ করাই, তাহলে সেটা লাল হয়ে যাবে। ঠিক আছে? কেন? কারণ দেখো ভিজা নীল লিটমাস পেপার মানে কি, নিশ্চয়ই পানি আছে। তাই ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HClO এটাকে বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড আর এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে ক্লোরিন ভিজাল নীল লিটমাস পেপারের পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, আর আমরা জানি অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে। অর্থাৎ ক্লোরিন গ্যাস ভিজা নীল লিটমাস পেপারের মধ্যে যদি আমি ধরি তাহলে সেটা নীল থেকে লাল হয়ে যাবে, এর মাধ্যমেই বোঝা যাবে যে এখানে ক্লোরিন গ্যাসের উপস্থিতি ছিল। আচ্ছা, এখন আমরা দেখব 2 নম্বরে হচ্ছে লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এর আগেরটা হচ্ছে আমরা দেখছিলাম কি সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায়, অর্থাৎ ওইখানে সোডিয়াম ক্লোরাইডই ছিল গলিত অবস্থায়।
আর এখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে নেওয়া হচ্ছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড আছে, তার সাথে পানিও আছে। এখন দ্রবণটা আবার কেমন? লঘু দ্রবণ। তার মানে লঘু দ্রবণ বলতে বোঝাচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি থাকবে নাকি পানির পরিমাণটা বেশি থাকবে? পানির পরিমাণটা বেশি থাকবে। তুমি যদি দ্রবণ লঘু মানে পাতলা দ্রবণ তৈরি করতে চাও, তাহলে কি দ্রাবক বেশি দেওয়া লাগবে না? আর দ্রবের অণুর পরিমাণ কি দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে। তাহলে এখানে পানির অণুর পরিমাণ বেশি আছে আর সোডিয়াম ক্লোরাইডের অণুর পরিমাণটা কম আছে। ওকে, এখন দেখো, আর আগের তড়িৎ বিশ্লেষণে আমরা শুধু সোডিয়াম ক্লোরাইড ভাঙছিলাম, ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পাইছিলাম। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড এটাও বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তৈরি করবে, এবং পানি যেহেতু আছে এখানে, তা পানিও তো বিয়োজিত হবে, পানি বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন তৈরি করবে। এখন দেখো এখানে অ্যানোডে যাওয়ার জন্য দুইজন আছে, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে OH- আয়ন, হাইড্রোক্সিল আয়ন। আর ক্যাথোডে যাওয়ার জন্যও কিন্তু দুইজন আছে। অ্যানোডে যাওয়ার জন্য দুইজন প্রতিযোগিতা করতেছে, ক্যাথোডে যাওয়ার জন্য দুইজন প্রতিযোগিতা করতেছে। এখন কে জিতবে? এখন কে যে জিতবে এটা নির্ভর করে তিনটা বিষয়ের উপরে। দেখো, কোন আয়নটা আগে জারিত বা বিজারিত হবে, অর্থাৎ কোন আয়নটা অ্যানোডে যাবে ক্যাথোডে যাবে, সেটা ডিপেন্ড করতেছে তিনটা প্যারামিটারের উপরে। প্রথম প্যারামিটারটা হচ্ছে দেখতে হবে তড়িৎ রাসায়নিক সারিতে তাদের অবস্থান। এখন অবস্থান কি হইলে কে আগে যাবে সেটা কি? দেখো, এই যে আমরা তড়িৎ রাসায়নিক সারিটা দেখতে পাচ্ছি, এটা আসলে সক্রিয়তা সিরিজ, ধাতুদের যে সক্রিয়তা সিরিজ সেটাই আসলে এখানে লেখা আছে। এখন দেখো, উপরের ধাতুগুলোর সক্রিয়তা আমরা জানি কি বেশি, হ্যাঁ, নিচের ধাতুগুলোর সক্রিয়তা আমরা জানি কি কম। আর সক্রিয়তা যার বেশি, ধাতুদের সক্রিয়তা যার বেশি, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তার বেশি, মানে তার জারিত হওয়ার প্রবণতা বেশি। ক্লিয়ার? আর নিচের দিকের গুলার জারিত হওয়ার প্রবণতা কম। তাহলে আমরা বলতে পারি উপর থেকে নিচের দিকে তাদের জারিত হওয়ার প্রবণতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। আচ্ছা, উপর থেকে নিচের দিকে যদি জারিত হওয়ার প্রবণতা হ্রাস পায়, তাহলে আমরা বলতে পারি না যে উপর থেকে নিচের দিকে বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ নিচের দিকের যে আয়নগুলো আছে তারা আগে বিজারিত হবে, আর উপরের দিকের যে আয়নগুলো আছে তারা পরে বিজারিত হবে। আমরা জানি এই যে ক্যাটায়ন, তারা ক্যাথোডে যে কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে এদের কি ঘটবে? বিজারণ ঘটবে। এখন কোনটা আগে বিজারিত হবে? যেটা সারিতে নিচে অবস্থান করতেছে। আমরা যে প্রথম প্যারামিটারটার কথা বলতেছি যে কোন আয়ন আগে জারিত বা বিজারিত হবে, সেটা প্রথম যে বিষয়টার উপর ডিপেন্ড করে, সেটা তাদের তড়িৎ রাসায়নিক সারির অবস্থানের উপরে ডিপেন্ড করে। এন্ড অবস্থান কোথায় হলে সে আগে জারিত হবে? নিচে হলে। অর্থাৎ যার অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে অপেক্ষাকৃত নিচে, সে আগে জারিত বা বিজারিত হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখতে হবে ঘনমাত্রা। ঘনমাত্রা কি বিষয়? দেখো, যেহেতু এখানে আমরা বলছি লঘু সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের চাইতে পানির পরিমাণ বেশি, তাহলে ঘনমাত্রা কিন্তু পানিরটা বেশি, সোডিয়াম ক্লোরাইডেরটা কম। তাহলে পানির আয়নের পরিমাণটাও তাহলে কি হবে? বেশি হবে। তাহলে ঘনমাত্রা আমাদেরকে দেখতে হবে যে ঘনমাত্রা যার বেশি সে আগে জারিত বা বিজারিত হবে। বিষয়টা কীরকম? ধরো সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, এদের মধ্যে দেখো হাইড্রোজেনের অবস্থানটা কি? নিচে, আর সোডিয়াম আয়নের অবস্থানটা কি? উপরে। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী হাইড্রোজেন আয়ন কিন্তু আগে জারিত বা বিজারিত হবে, তারপরে হচ্ছে সোডিয়াম আয়ন চান্স পাবে। ঠিক আছে? আর ঘনমাত্রার বিষয়টা আমরা এর পরের আলোচনায় দেখব, যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে ওইটার ইফেক্টটা দেখব ঘনমাত্রার। আর 3 নম্বরটা আমরা তারপরে আরেকবার দেখব 4 নম্বর পয়েন্টে। আচ্ছা, তড়িৎদ্বারের প্রকৃতি অনুযায়ী কি আমরা এর পরের তড়িৎ বিশ্লেষণের দেখব যে তড়িৎদ্বার যদি অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ তুমি যে তড়িৎদ্বারটা নিতেছো সেটা কি ইনঅ্যাক্টিভ তড়িৎদ্বার নিতেছো, আমরা বলছিলাম নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিতে হবে। এখন যদি সক্রিয় তড়িৎদ্বার নেও, অর্থাৎ তুমি যদি কোনো একটা ধাতু নেও যে নিজেই সক্রিয়, তাহলে কি হবে? এই আয়নগুলা তার কাছে যাওয়ার আগে সে নিজেই বিক্রিয়া করে ফেলবে, এরকম হবে আর কি। তাহলে আমরা এই প্রয়োগগুলো আস্তে আস্তে দেখব ক্রমান্বয়ে। আমরা ফার্স্টে আমরা দেখি যে এটার মধ্যে কি ঘটবে, লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কে আগে জারিত হবে বা কে আগে বিজারিত হবে। তাহলে অ্যানোডের মধ্যে আমরা কে জানি কে যায়? অ্যানায়ন যায়। তো এখন অ্যানায়ন OH- আছে আর ক্লোরিন মাইনাস আছে। তুমি যদি এই সারিটা দেখো, অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সারি, নিচে কে অবস্থান করতেছে? OH-।
তাহলে সে আগে যাবে। আর উপরে কে অবস্থান করতেছে, ক্লোরিন মাইনাস, তাহলে সে পড়ে যাবে। অর্থাৎ আগে জারিত বা বিজারিত হওয়ার চান্স পাবে কে, OH মাইনাস। অর্থাৎ OH মাইনাস এনোডে যাবে, OH মাইনাস এনোডে গিয়ে কী করবে, তার কাছে থাকা ইলেকট্রন সে ত্যাগ করবে। এখন দেখো খেয়াল করো, OH মাইনাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, ভালো করে লক্ষ্য করো, OH মাইনাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কি হয়ে যাবে, OH হয়ে যাবে নাকি। কিন্তু OH বলতে কি কোনো যৌগ বা কোনো কিছু আছে? OH বলতে কিন্তু কোনো যৌগ বা কিছুই নাই। তাহলে আমাদের কি কি করতে হবে, এই OH কে কোনো একটা যৌগতে কনভার্ট করতে হবে, কোনো একটা মৌলতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করি, দুইটা OH নিই। চলো দুইটা OH নিলাম, দুইটা OH নিয়ে দেখি কি হয়। দুইটা OH এর মধ্যে দেখো এইখানকার একটা H আর এইখানকার একটা OH মিলে কি বানানো যায়, পানি, H2O। তাহলে আমি লিখলাম H2O প্লাস আরেকটা অক্সিজেন থেকে গেল না, আরেকটা অক্সিজেন থেকে গেল। কিন্তু আমরা তো জানি যে অক্সিজেন এইভাবে পরমাণু আকারে এক্সিস্ট করে না। তাহলে এই যে দেখো একটু খেয়াল করো, এইখানে যে দুইটা OH লেখা হচ্ছে, এই দুইটা OH এর বদলে, দুইটা OH এর বদলে আমি একেবারে এইভাবে লিখতে পারি কিনা, এইভাবে লিখতে পারি কিনা, একই তো কথা। মানে দুইটা OH যোগ করে লেখা যে কথা, দুই সামনে দিয়ে গুণ করা তো একই কথা। তাহলে দুইটা OH থেকে কি উৎপন্ন হচ্ছে, H2O এবং অক্সিজেন পরমাণু। কিন্তু অক্সিজেন তো পরমাণু আকারে এক্সিস্ট করে না, আমরা জানি। অক্সিজেন অণু বানাইতে হবে, অণু বানানোর জন্য অক্সিজেনের নিচে কত দিতে হবে, 2 দিতে হবে। এখন অক্সিজেনের নিচে যে 2 দিয়ে গুণ করছো, তো সবাইকে তো 2 দিয়ে গুণ করতে হবে। এখন সবাইকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই 2 হয়ে যাবে কি 4, হ্যাঁ। তাহলে এইখানে পানির সামনে কত আসবে, 2, আর এইখানে তো 2 দিয়ে আমরা গুণ করেই ফেলছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি মোট 4টা OH থেকে 2টা পানির অণু এবং একটা অক্সিজেনের অণু তৈরি হবে। তো এখন এই বিক্রিয়াটাই যদি আমরা এইখানে কনভার্ট করি, এই জায়গায় নিয়ে আসি, আমরা মোট কয়টা OH নিচ্ছিলাম, 4টা। তাহলে এখানে সামনে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলাম, একটা OH থেকে একটা ইলেকট্রন তৈরি হয়। তাহলে 4টা OH থেকে কয়টা ইলেকট্রন তৈরি হবে, 4টা। তাহলে এখানে 4 ইলেকট্রন আমরা দিব। আর ডান পাশে আমরা কি পাচ্ছিলাম, 4টা OH থেকে এই দুইটা জিনিস পাচ্ছি না। তাহলে আমরা এইখানে ওই OH এর বদলে আমরা লিখে দিব 2H2O প্লাস O2। অর্থাৎ এই যে 4টা OH, এই 4টা OH এর বিক্রিয়া থেকে, অর্থাৎ 4টা OH 4টা ইলেকট্রন ত্যাগ করবে, করার পরে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন তৈরি করবে। ক্লিয়ার? এবার দেখো তো OH মাইনাস এর বিক্রিয়া শেষ। এখন এই দিকে দেখি আমরা, এই দিকে কি করতেছে। এইখানে হাইড্রোজেনের অবস্থান দেখো তড়িৎ রাসায়নিক সারিতে নিচে, আর সোডিয়ামের অবস্থান হচ্ছে উপরে। তাহলে কে আগে যাবে, H প্লাস আগে যাবে। তাহলে H প্লাস গিয়ে কি করবে, দেখো তার ইলেকট্রনের একটা ঘাটতি আছে। তো এই যে ইলেকট্রনের ঘাটতিটা সে ফিল আপ করবে একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। এই একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন কি হয়ে যাবে, পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। তা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হলো, কিন্তু হাইড্রোজেন তো পরমাণু আকারে থাকে না, সেটাকে অণু বানাইতে হবে। এখন যদি আমি অণু বানাইতে চাই তাহলে এখানে H2 দিব, তাহলে এখানেও 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে। আবার একটা জিনিস খেয়াল করো, এইখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে আর এইখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে। তা আমাদের তো দুইটা ব্যালেন্স করতে হবে। তাহলে এইখানে 4, এখানেও 4 বানানোর জন্য এইখানে মূলত আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, মানে 2 এর বদলে 4 দিয়ে গুণ করতে হবে। আমরা 2 দিয়ে গুণ করছিলাম এটা 2 বানানোর জন্য, কিন্তু আমাদেরকে ব্যালেন্স করার জন্য আসলে কত দিয়ে গুণ করা উচিত, 4 দিয়ে গুণ করা উচিত। অর্থাৎ এই জিনিসটাই আবার যদি আমি লিখি, অর্থাৎ 2H প্লাস 2 ইলেকট্রন, তাহলে কি 4টা ইলেকট্রন হয়ে গেল না এখানে টোটাল। তাহলে এইভাবে আলাদা আলাদা করে না লিখে আমি যদি এক লাইনে লিখতে চাই, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, এখানে 2 এর বদলে দিতে হবে 4, এইখানেও 2 এর বদলে আমরা দিব হচ্ছে কি 4, আর এইখানে সামনে আমরা দিয়ে দিব 2, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখো বিক্রিয়াটা কি হচ্ছে, 4টা OH 4টা ইলেকট্রন ত্যাগ করলো, আর ওই 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেন দ্বারা গৃহীত হচ্ছে, হয়ে 4টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন অণু তৈরি করতেছে। তাহলে এটাই হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা একটু চিন্তা করি, এখানে মূলত বিক্রিয়া আসলে কার ঘটলো, তুমি তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছিলে না। আমরা এখানে কি লিখছি, লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের আয়নও বিজারিত হচ্ছে না, ক্লোরিন আয়নও কিন্তু জারিত হচ্ছে না। অর্থাৎ যাদের তুমি তড়িৎ বিশ্লেষণ করার জন্য নিচ্ছিলা তাদের কেউ কিন্তু এখানে জারিত বা বিজারিত কিছু হচ্ছে না, তাদের কোনো পরিবর্তনই হচ্ছে না। মূলত বিশ্লেষণ হচ্ছে কার, পানির। ঠিক আছে, তাহলে বিশ্লেষণটা হলো কার,
পানির অণু। তাহলে এই পানির অণুর মূলত এখানে তড়িৎ বিশ্লেষণটা ঘটে। আমরা যদি এই দুটাকে যোগ করে লিখি তাহলে আমরা কি পাবো? কোষ বিক্রিয়া পেয়ে যাব। তাহলে কোষ বিক্রিয়াটা কেমন হবে? আমরা যদি কোষ বিক্রিয়াটা লিখতে চাই তাহলে কেমন হয় দেখো। কোষ বিক্রিয়া, এই দুটাকে যদি আমরা যোগ করে লিখি 4H প্লাস 4OH মাইনাস, ডান পাশে দেখো কি পাচ্ছ 2H2O প্লাস O2 প্লাস H2, 2H2। তো এটাকে আমরা কি লিখতে পারি? পানি লিখতে পারি না? এই যে 4H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস, দ্যাট মিন্স কি? পানি। তাহলে কত অণু পানি? 4 অণু পানি। ভেঙে কি হচ্ছে? 2 অণু পানি প্লাস 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। অথবা যোগ বিয়োগ করলে কি লেখা যায়? 2H2O ভেঙে হচ্ছে 2H2 প্লাস O2। অর্থাৎ দেখো পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি পাচ্ছি? মূলত পানির তড়িৎ বিশ্লেষণ এর মাধ্যমে আমরা অ্যানোডে পাবো হচ্ছে অক্সিজেন আর ক্যাথোডে পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে যে অ্যানায়নের সক্রিয়তার যে সিরিজটা, সেই সিরিজটা আমরা মনে রাখতে পারি এইভাবে। নাসার কেলেঙ্কারি বোর্ডে আমিও ছিলাম। নাসার নাম তো আমরা জানি, হ্যাঁ, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। না হচ্ছে নাইট্রেট আর সা থেকে হচ্ছে সালফেট, কেলেঙ্কারিজ ক্লোরাইড, বোর্ডে ব্রোমাইড, আমিতে হচ্ছে আয়োডাইড, ও মানে হচ্ছে হাইড্রোক্সাইড। এটা চাইলে আমরা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার যে তড়িৎ বিশ্লেষণটা দেখব সেটা হচ্ছে কি? গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এর আগেরটা আমরা দেখছি লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, আর এখন আমরা দেখব হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন এটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গিয়ে প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে করব, আর এটা হচ্ছে গিয়ে পারদ তড়িৎদ্বার দিয়ে করব। ঠিক আছে? অর্থাৎ আমরা একবার প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে বিক্রিয়াগুলো করব, আর এটা হচ্ছে আরেকবার কি করব? পারদ তড়িৎদ্বার দিয়ে করব। প্লাটিনাম এটা কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার। ঠিক আছে? প্লাটিনাম এটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। দেখো অ্যানোডের বিক্রিয়াটা কি হবে? আচ্ছা, আগে আমরা বিয়োজন করে নেই। কে কে আছে এখানে? কে কে আছে? সোডিয়াম ক্লোরাইড ভেঙে কি হচ্ছে? সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, হ্যাঁ। আর পানি এটা ভাঙবে H প্লাস এবং OH মাইনাস আয়ন তৈরি করবে। তো আমরা যদি দেখি যে অ্যানোডের বিক্রিয়া কে যাচ্ছে, অ্যানোডের মধ্যে কে যাচ্ছে? এই দুইজনের মধ্যে একটু খেয়াল করো, OH মাইনাস অবস্থান এটা কোথায় আছে? নিচে অবস্থান করতেছে, তাই না? OH মাইনাসের অবস্থান নিচে, ক্লোরাইড আয়নের অবস্থানটা উপরে। এখন আমরা প্রথম যে শর্তটা দিছিলাম যে কোন আয়ন আগে জারিত বা বিজারিত হবে, তার প্রথম শর্ত কি ছিল? যে যার অবস্থান নিচে থাকবে সে আগে জারিত বা বিজারিত হবে। এখন দেখো এই জায়গায় কিন্তু আরও একটা ফ্যাক্টর চলে আসছে, সেটা হচ্ছে ঘনমাত্রা। আমরা যেহেতু গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিচ্ছি, তা গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে কি? এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি আর পানির পরিমাণটা হচ্ছে কম। তাহলে পানিতে OH মাইনাস কিন্তু এমনিতেই কম থাকে, আমরা জানি। OH মাইনাসের পরিমাণ মোল সংখ্যা হিসাবে 1 লিটারের মধ্যে 10⁻⁻7 মোল পার লিটার, তাই না? আচ্ছা, এখন ধরো তুমি যে সোডিয়াম ক্লোরাইড নিচ্ছ, সাপোজ মনে করো এই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা আমরা যদি 0.1 মোলার নিয়ে থাকি, ধরে নাও যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড আমরা নিচ্ছি। 0.1 মোলার যে সোডিয়াম ক্লোরাইড, এইখান থেকে ক্লোরাইড আয়ন কত মোলার তৈরি হবে? 0.1 মোলার। কারণ দেখো এটার সামনে 1 আছে, এটার সামনে 1 আছে না, তাহলে এটার 1 থেকে এটার কত উৎপন্ন হবে? 1 উৎপন্ন হবে। তাহলে এটার 0.1 থেকে ওটার কত উৎপন্ন হবে? 0.1 উৎপন্ন হবে। তাহলে ক্লোরাইড আয়নের পরিমাণটা আমরা কত পাবো? 0.1 মোলার, মানে 0.1 মোল পার লিটার। তাহলে কোনটার পরিমাণটা বেশি? দেখো এটার পরিমাণ বেশি না এটার পরিমাণ বেশি? ডেফিনেটলি ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি। তাহলে এই ক্ষেত্রে ঘনমাত্রার একটা এফেক্ট চলে আসতেছে। তাহলে এখন আমরা কাকে নিব? যে নিচে অবস্থান করতেছে তাকে নিব, না যে যার ঘনমাত্রা বেশি তাকে নিব? এখন এই ক্ষেত্রে যে কনফিউশনটা তৈরি হয়,
এই কনফিউশনটা দূর করা যায়, একটা সমীকরণ আছে, এটা আমাদের এসএসসি লেভেলে নাই, এটা ইন্টারমিডিয়েটে আছে, সেটা হচ্ছে নার্নস্ট একটা সমীকরণ আছে। এই নার্নস্ট সমীকরণের সাহায্যে বের করা যায় যে আসলে কে যাবে আর কে যাবে না, কে আগে যাবে। তো দেখা যায় এই নার্নস্ট সমীকরণ ইউজ করলে যেটা দেখা যায় যে OH মাইনাস এর তুলনায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে ঘনমাত্রার ইফেক্টটা বেশি কাজ করে এখানে। যদিও তার সক্রিয়তা অনুযায়ী তার যাওয়ার কথা, মানে সে যেহেতু নিচে অবস্থান করতেছে তার যাওয়ার কথা, কিন্তু ঘনমাত্রার বিচারে ক্লোরাইড আয়ন জিতে যায়। মনে করো OH মাইনাস কম যাচ্ছে, 4-5টা যাচ্ছে, আর ক্লোরাইড আয়ন 100টা চলে গেছে, এখন তো নিশ্চয়ই মেজরিটি গ্র্যান্টেড সেই জিতবে, তাহলে ক্লোরাইড আয়ন মূলত এখানে জারিত হবে। তাহলে ক্লোরিন গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন গিয়ে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়ে যাবে, ক্লোরিন পরমাণু হয়ে যাবে। তো যথারীতি আমরা জানি ক্লোরিন পরমাণু আকারে এক্সিস্ট করবে না, এটা অণু বানাইতে হবে, তাহলে এরকম করে দিলাম আমরা। এখন দেখো ক্যাথোডের বিক্রিয়া, তার অ্যানোডের মধ্যে কে গেল, ক্লোরিন। তা ক্লোরিন ঘনমাত্রার বিচারে আগে গেছে, এর জন্য ক্লোরিন আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, এই ক্ষেত্রে কে আগে যাবে বা কে যাবে কে যাবে না, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে। আমরা তো জানি সক্রিয়তার বিচারে হাইড্রোজেন যাওয়ার কথা, যেহেতু হাইড্রোজেনের অবস্থানটা নিচে আর সোডিয়াম আয়নের অবস্থানটা অনেক উপরে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কার ঘনমাত্রা বেশি, সোডিয়ামের ঘনমাত্রা বেশি না আর হাইড্রোজেনের ঘনমাত্রা কম না। তখন ঘনমাত্রার বিচার করলে কিন্তু সোডিয়ামের যাওয়ার কথা, আবার সক্রিয়তার বিচার করলে কার যাওয়ার কথা, হাইড্রোজেন আয়নের যাওয়ার কথা। এখন নার্নস সমীকরণ হচ্ছে এটার সমাধান দিতে পারবে, আর নার্নস সমীকরণের মাধ্যমে এইখানে দেখা যায় যে হাইড্রোজেন আয়নটাই জিতে যায়। কেন জিতে যায়, কারণ হচ্ছে এইটার অবস্থান এটার থেকে দেখো অনেক নিচে, মানে এটার বিজারিত হওয়ার প্রবণতা অনেক বেশি। ধরো বিষয়টা এরকম যে তুমি 100 জন মানুষ নিয়ে গেছো আর এখানে সে 10 জন দৈত্য নিয়ে গেছে, বিষয়টা এরকম আর কি, ঠিক আছে। তা মানুষগুলো নিশ্চয়ই হেরে যাবে, দৈত্যই জিতে যাবে। মানে এইখানে কেন আমরা ক্লোরিন দিলাম, এইখানে OH মাইনাস কেন দিলাম না, কারণ দেখো তাদের মধ্যে যে গ্যাপটা এটা কিন্তু খুব বেশি না, ঠিক আছে, এদের মধ্যে খুব কাছাকাছি পরিমাণ একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, মানে এটার চাইতে এটার যে সক্রিয়তা যে খুব বেশি একটা তা কিন্তু না, কিন্তু এটার চাইতে এটার সক্রিয়তা অনেক বেশি, ঠিক আছে। মানে এটার বিজারিত হওয়ার প্রবণতা অনেক কম, সক্রিয়তার সাথে বিজারিত হওয়ার প্রবণতা কিন্তু ব্যস্তানুপাতিক, বলছিলাম না প্রথম দিকেই কিন্তু আলোচনা করছিলাম। মানে উপরের গুলার সক্রিয়তা বেশি আর নিচের গুলার বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে এটার তুলনায় এই H+ এর তুলনায় এই সোডিয়াম আয়নের কিন্তু বিজারিত হওয়ার প্রবণতা অনেকখানি কম, যদিও তার ঘনমাত্রার বিচারে তারই যাওয়ার কথা, কিন্তু মানে সক্রিয়তার বিচারে এটা অনেক কম সক্রিয় হওয়ার কারণে, ধরো ওই যে আমরা রাসায়নিক বিক্রিয়া যে সংঘর্ষ তত্ত্ব পড়ছিলাম, ঠিক ওটার কথা মনে করো যে সক্রিয় অণুর সংখ্যা কিন্তু কম থাকে, সক্রিয় অণুর সংখ্যা কিন্তু কম থাকে, আর বেশি শক্তিওয়ালা অণুর সংখ্যা কিন্তু কম, আর কম শক্তিওয়ালা অণুর সংখ্যা বেশি। আচ্ছা, বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে, যাদের সক্রিয় মানে যারা সক্রিয় অণু তারাই তো অংশগ্রহণ করে, তাই না। মানে যাদের ওই পরিমাণ এনার্জি আছে বিক্রিয়া করার জন্য তারাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যদিও কম শক্তিওয়ালা অণুর সংখ্যাই বেশি। আমি কথা বোঝাতে পারতেছি না মনে হয়। দেখো আমি সক্রিয় সংঘর্ষ তত্ত্বে একটা জিনিস আলোচনা করছিলাম যে এরকম একটা গ্রাফ দেখাইছিলাম, দেখো এরকম একটা গ্রাফ দেখাইছিলাম যে বেশি সক্রিয় অণুর সংখ্যা কম বা বেশি শক্তিশালী অণুর সংখ্যা কম আর কম শক্তিশালী অণুর সংখ্যাটাই কি বেশি। মানে এইদিকে আমরা কি নিতাম, অণুর সংখ্যা না, তাহলে কম সক্রিয় এইখানে কিন্তু সোডিয়াম কম মানে বিজারিত হতে চায় আর হাইড্রোজেন অনেক বেশি বিজারিত হতে চায়, যদিও তার সংখ্যা কম, এই কারণে হাইড্রোজেনটাই জিতে যাবে, অর্থাৎ এখানে হাইড্রোজেনই যাবে। ক্লিয়ার বিষয়টা। তাহলে আমি দুইটাকে আবার একটু গুছিয়ে বলি যে এই দুইটার মধ্যে OH মাইনাসের সংখ্যা অনেক বেশি, যদিও সক্রিয়তার বিচারে মানে OH মাইনাসের যাওয়ার কথা, কিন্তু ঘনমাত্রার বিচারে ক্লোরিন আয়নটা গেল কেন, কারণ এটার খুব বেশি যে কম তা কিন্তু না, মানে এদের মধ্যে গ্যাপটা অনেক কম, ঠিক আছে। আর এইখানে H+ আর সোডিয়াম আয়নের মধ্যে H+ আর সোডিয়াম আয়নের মধ্যে সোডিয়াম আয়নের ঘনমাত্রা বেশি, তো হিসাবে যেহেতু এখানে ঘনমাত্রা বেশি যে সে গেছে এখানেও কি সে যাবে তা কিন্তু না,
এখানে যে ঘনমাত্রা বেশি সে গেছে, ঠিক আছে, মানে সক্রিয়তার বিচারটা এখানে আসে নাই। আর এইখানে আমরা কোন বিচারটা নিয়ে আসতেছি, কোন প্যারামিটারটাকে ইউজ করতেছি, সেটা হচ্ছে কি সক্রিয়তাটা। কেন? কারণ এই দুইটার মধ্যে সক্রিয়তার গ্যাপটা অনেক বেশি, ঠিক আছে, এর জন্য হাইড্রোজেন আয়নটাই যাবে, সোডিয়াম আয়নটা যাবে না। অর্থাৎ তাহলে বিক্রিয়াটা কে করতেছে, 2H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা এটাকে তো এই পাশে লিখবো আমরা, এখানে হয়ে যাবে H2। তাহলে বিক্রিয়া কে করলো, ক্লোরিন এবং হাইড্রোজেন। তাহলে বিক্রিয়ার পাত্রের মধ্যে কে কে পড়ে থাকবে বলো, পাত্রের মধ্যে কে কে পড়ে থাকবে, সোডিয়াম আয়ন কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, OH- আয়নও বিক্রিয়া অংশগ্রহণ করে নাই। তাহলে কে কে পড়ে থাকলো পাত্রের মধ্যে, এই সোডিয়াম আয়ন এবং OH- আয়ন মিলে কি তৈরি করবে, এই সোডিয়াম আয়ন প্লাস OH- আয়ন দুজনে পাত্রে পড়ে থাকবে। তো তারা পাত্রে পড়ে থাকবে, একসাথে হয়ে যাবে আবার, তো একসাথে হয়ে তারা তৈরি করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড।